গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সবাইকে গণমুক্তি পরিষদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সকাল থেকে বিকাল 3টা অবধি আমাদের গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে এই দশরথ দেব ভবনে, এবং কেন্দ্রীয় কমিটি আমাদের বিশেষ করে রাজ্যের মধ্যে এই সাম্প্রতিককালে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বা ঘটে চলেছে এ সম্পর্কে খুবই গভীরভাবে চর্চা করেছে, এবং এ সম্পর্কে যে ঘটনাগুলি ঘটছে আমাদের সংগঠনের বক্তব্য কি এবং আগামী দিন তার প্রেক্ষিতে আমরা এই রাজ্যের সরকারের কাছে বা জনগণের কাছে আমরা কি বক্তব্য রাখতে চাই, আমরা কি ধরনের কর্মসূচি গ্রহণ করতে চাই, সে সিদ্ধান্তগুলো সেখানে হয়েছে। আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তী সময়তে আমাদের সাধারণ সম্পাদক তিনি আরও কিছু আমাদের রাজ্যের আভ্যন্তরীণ বিষয় যেগুলো নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের আগামী কর্মসূচি কী হবে এগুলো তুলে ধরবেন। প্রথমত হলো আমাদের রাজ্যের যে পূর্ব প্রান্তে, যদিও উত্তর ত্রিপুরা, সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটছে যা অত্যন্ত উদ্বেগজনক, এবং তার প্রেক্ষিতে দ্রুত কেন্দ্র এবং রাজ্য সরকারের ভূমিকা দরকার, এবং বিশেষ করে রাজ্যের সরকারের তার যে অত্যন্ত সমীচীন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। তার প্রথমটি হলো যে 1997 ইংরাজি থেকে প্রায় 40,000-এর মতো আমাদের এই অধিবাসী ভাই বোনেরা যারা একটা দুর্ভাগ্যজনক ঘটনায় আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে বিতাড়িত হয়ে আমাদের রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। গত 23 বছর ধরে তারা এই ত্রিপুরাজ্যের মধ্যে আশ্রিত আছেন। আপনারা সকলেই জানেন 97 ইংরাজিতে ত্রিপুরাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার ছিল। সেই মিজোরামের যে জায়গাতে তাদের বসবাস, দীর্ঘ 70-75 বছর ধরে বা তারও বেশি সময় ধরে তারা সেখানকার স্থায়ী বাসিন্দা, কিন্তু একটা ছোট্ট সামাজিক ঘটনায় তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে, তাদের উপর দৈহিক আক্রমণ চালিয়ে এদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়। তারা একটা ভালো অংশ লঙ্গা নদী পেরিয়ে আমাদের রাজ্যের কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন জায়গাতে আশ্রয় নেন, এবং আরেকটা খুব ভালো অংশ ওদিকে লাগোয়া যে আসাম রাজ্যের অংশ হাইলাকান্দি, করিমগঞ্জ, এই সমস্ত জেলাতেও তারা যান। আমাদের রাজ্যে যারা আসেন তাদের বামফ্রন্ট সরকার দ্রুততার সাথে প্রশাসন এবং উত্তর ত্রিপুরার যে আমাদের এই জনগণ, তারা দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে সেদিন তাদের ভরণ পোষণ, থাকা, চিকিৎসা দ্রুততার সাথে সেখানে হয়। কিন্তু আসাম রাজ্যের মধ্যে তৎকালীন আসামের সরকার তরুণ গগৈর নেতৃত্বে কোনো ভূমিকা নেননি। এরাও চলে আসেন সবাই ত্রিপুরাতে।
এবং বামপন্থী ফ্রন্ট সরকার বেশ কিছুদিন আমাদের রাজ্যের পয়সায় রাজ্যের গোডাউন থেকে চাল ডাল ইত্যাদি দিয়ে তাদের করার পর আশ্রয় দেওয়ার পর অনেক নেগোসিয়েশন করার পর কেন্দ্র থেকে যে ভারত সরকারের নিয়ম অনুসারে সেখানে রেশন দেওয়া অন্যান্য রাহত খরচ দেওয়া শুরু হয় এবং গত 23 বছর ধরে কেন্দ্রে ইতিমধ্যে অনেক পালাবদল হয়েছে। কংগ্রেস সরকার ছিল, তারপরে বিজেপি সরকার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, তারপরে আবার কংগ্রেস সরকার অর্থাৎ ইউপিএ সরকার, তারপরে এখন মোদী সরকার। এই সময়তে এই ডিসপ্লেসড যে ব্রো ফ্যামিলিগুলি তারাও নানাভাবে তারা যাতে তাদের স্বভূমে ফেরত যেতে পারেন এবং তারা তাদের জমি যাতে ফেরত পান সুন্দর পুনর্বাসন হয় চেষ্টা করেছেন। আমরা বামপন্থী ফ্রন্ট সরকার ত্রিপুরাজ্যের মধ্যে তাদের যাতে কোনো অসুবিধা না হয় মানবিক সমস্ত সহায়তা দিয়ে, এমনকি যারা শিশু জন্মগ্রহণ করেছেন তাদের অন্তত ন্যূনতম শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা সব এনশিওর করে এখানে তাদের বাঁচানোর ব্যবস্থা আমরা করি। যতদিন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, আপনারাও এটা সাক্ষী, তাদের তরফ থেকে সরকারের কর্মসূচিতে ভূমিকায় কোনো ধরনের অভিযোগ ওঠার তাদের সুযোগ তারা পান নাই এবং স্থানীয় জনগণের সাথে মাইল ছোটোখাটো 2-4টা এরকম ঘটনা ছাড়া এটা স্থানীয়দের মধ্যে হয়, কিন্তু কোনোদিন সেরকম কোনো সম্প্রীতি নষ্ট হয় এরকম কোনো ঘটনা হয়নি। তো ইতিমধ্যে ত্রিপুরাজ্যের মধ্যেও পালাবদল ঘটেছে। মিজোরামের মধ্যেও লালথানহাওলা সরকার ছিল, মাঝখানে লালডেঙ্গার সরকার অর্থাৎ MNF-এর, আবার লালথানহাওলা, আবার এখন এই লালডেঙ্গার পার্টির সরকার MNF এসছে। তো স্বাভাবিক রাজনীতিতে হতেই পারে। এখন 2018-তে এখানে পালাবদল হওয়ার পর আমরা দেখেছি যে এই ব্রু ক্যাম্পগুলোতে তাদের এই খাদ্য সামগ্রী সরবরাহ না করা, এদেরকে জবরদস্তি করে এখান থেকে এখানে মিজোরামে ঠেলে দেওয়া ইত্যাদি বহু চেষ্টা হয়েছে এবং প্রায় অভুক্ত থেকে প্রায় 1 সপ্তাহ কাল এই শিবিরের লোকেদের কাঞ্চনপুরের বিভিন্ন জায়গায় রাস্তা রোকো করতে হয়েছিল। যাই হোক, এই রাজ্যের যে নাগরিকদের, জনগণের সমস্ত অংশের মানুষের সম্মিলিত প্রয়াসে 4 জন এরকম লোক না খেয়ে তখন মারা গিয়েছিল এবং পাবলিকেই এবং অবশ্যই এই জায়গায় কাঞ্চনপুরের পাহাড়ি, বাঙালি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত অংশ মানুষের কৃতিত্ব এটা। কেউ না খেয়ে মারা যাননি। সরকার বাধ্য হয়েছেন, ভারত সরকারও কথা শুনতে বাধ্য হয়েছেন। আবার রেশন চালু হবে, এটা গত বছরই ঘটেছিল, আমরাও সেখানে ছুটে গিয়েছিলাম। এরপর গত বছরের শেষ দিকে সম্ভবত ডিসেম্বরে দিল্লিতে আবার বৈঠক হলো। ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার, 2 সরকারের মুখ্যমন্ত্রী, ব্রু ডিসপ্লেস জনগণের প্রতিনিধি, ভারত সরকার, একটা চতুর্পক্ষীয় চুক্তি হয়। সেই চুক্তি ঠিক হয় যে না, তারা আর মিজোরামে তাদেরকে পাঠানো হবে না, ত্রিপুরাতেই তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া হবে এবং তার জন্য একটা 100 কোটি টাকার একটা প্যাকেজও ঘোষণা হলো। ভালো। আমরা গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দল, সামাজিক দল সরকারের এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছি, স্বাগত আমরা জানিয়েছি। ঠিক আছে, ভালো কথা। যেহেতু মিজোরাম সরকার তারা তাদের সেই সাংবিধানিক দায়িত্ব পালন করছে না, ভারত সরকারও গত 23 বছর এই নানা রকমের তালবাহানা করে তারা ব্যর্থ হয়েছে।
মূলত ভারত সরকারের তাদের সেরকম আন্তরিকভাবে এবং সেরকম সিদ্ধান্ত গ্রহণ না করার জন্যই এতটা দিন ক্ষয় হলো, এত কষ্ট পেল। যাই হোক, 23 বছর বাদে সিদ্ধান্ত হলো তারা ত্রিপুরাতে পুনর্বাসিত হবেন। ভালো কথা। ত্রিপুরা রাজ্যের ৩৫ লক্ষ মানুষের কোন অংশের তরফ থেকে এটা বিরোধিতা হয়েছে আমরা শুনিনি। সবাই ঠিক আছে বাবা, আর কদিন কষ্ট করবে, ত্রিপুরাতে পুনর্বাসন হবে। প্রায় 1 বছর হলো সে চুক্তি হয়েছে। তো আজকের ঘটনা কি আপনারা সকলে জানেন যে গত 3 দিন আগে অর্থাৎ আজকে 4 দিন ধরে, আজকে 5ম দিন না, 5 দিন ধরে যে নাগরিক সুরক্ষা মঞ্চ নামে একদল লোক, যদিও তাদের পেছনে নানা রঙের লোক আছে, আমি এগুলি আজকে ডিসক্লোজ করছি না, তার সাথে যুক্ত হয়েছে জাম্পুই পাহাড়ের মিজোদের একটা সংগঠন, মিজো কনভেনশন। তারা অনির্দিষ্টকালের জন্য এই কাঞ্চনপুরে আরো করুণ অবস্থা। সেখানে জাম্পুই পাহাড়ের উপরে যারা অমিজু, বিশেষ করে অমিজু, অন্যদের উপরে হয়তো বা আছে, অমিজু অংশের যারা সেখানে প্রায় সবাই জুমিয়া, এদেরকে জুমে দিতে দেওয়া হচ্ছে না। এমনকি কাউকে নাকি আজকে সকালবেলা ফোন পেয়েছি যে তাদের একদম এই পাহাড়ে পাদদেশে গিয়ে পানীয় জল সংগ্রহ করতে হয়। এটাও একবারের বেশি দ্বিতীয়বার যেতে দেওয়া হয় না। রেশন থেকে রেশন তুলতে দেওয়া হয় না। কাঞ্চনপুরের বহু এলাকাতে অবস্থা। কি কারণ? তাদের দাবি কি? এই 35,000 ব্রু যারা ডিসপ্লেস অংশের মানুষ, তাদের মধ্যে মাত্র 500 পরিবারকে কাঞ্চনপুরে রিহ্যাবিলিটেশন দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না, এই দাবি। তো এই ক্ষেত্রেতে কেন যে কাঞ্চনপুরবাসী গত 23 বছর তাদের পক্ষে নিজের পরিবারের মতো লোকের মধ্যে দাঁড়ালো? কাঞ্চনপুরের মানুষ 35,000 লোক যদি কোনো একটা মহকুমাতে বাড়তি লোক আসে, স্বাভাবিক সেখানকার অর্থনীতি, বাজার হাট সবকিছুর উপর একটা চাপ পড়ে, এটাকে সহ্য করলো। কেন আজকে জায়গায় গেছে এই কারণেই। প্রথমত হলো এই সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীয় সরকারের দীর্ঘসূত্রিতা, উত্তর পূর্বাঞ্চলের মানুষকে তারা যে কত উদাসীনভাবে দেখেন, নেগলেক্ট করেন, এটা। তার সাথে হলো আজকে ত্রিপুরা রাজ্য সরকারের যে ভূমিকা, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, সাধুবাদ পেয়েছেন, কিন্তু এই সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে বিপ্লব দেব সরকারের শিয়াল বুদ্ধি যে প্রয়োগ করার চেষ্টা। কেন আমি শিয়াল বুদ্ধি বলছি? বা আরেক দিক থেকে বলা যায়, গোড়া দিয়ে গাছটাকে কেটে আগা দিয়ে জল দেওয়ার চেষ্টা, যে আমি গাছ বাঁচানোর চেষ্টা করছি, অথচ গোড়া কাটছি। কেন কথাটা বলতে বাধ্য হচ্ছি? কারণে এটা ঠিকই তো, কোনো একটা মহকুমাতে বাড়তি এত সংখ্যক পরিবারকে পুনর্বাসন দেওয়া, তাহলে সেখানে জায়গা জমির অভাব হবে, তাহলে তার জন্য জায়গা খুঁজতে হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ চুক্তির পক্ষে, সরকারের পক্ষে। এখন সেই চুক্তি কার্যকরী করতে গেলে পরে পঞ্চায়েত সমিতি, বিএসসি, রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের বিধায়করা, এডিসি, তখন তো এডিসি মেয়াদ ছিল, এডিসি সদস্যদের সাথে আলাপ আলোচনা করে একটা সিস্টেম তৈরি করে, একটা ডায়ালগের ব্যবস্থা করে। কারণ বাইরের থেকে এতগুলো লোককে পুনর্বাসন দেবেন, সে এলাকার লোক তাদেরকে ওয়েলকাম করতে হবে, সাদরে গ্রহণ করতে হবে, এবং সেই জায়গায় স্থানীয় বাসিন্দাদের
যাতে কোনো রকমের অসুবিধা না হয়। কোথায় এরকম খালি জায়গা আছে, খাস জায়গা, অথবা খাস জায়গা তো ত্রিপুরাতে খুব কম, ডিগ্রেডেড ফরেস্ট আছে, 35,000 লোক অ্যাকোমোডেট করা নিশ্চয়ই কোনো কঠিন না। আমি এখনো মনে করি, আমরা মনে করি এটা কোনো কঠিন কাজই না। কিন্তু বিপ্লব দেবের সরকার কোন পথে হাঁটলো? কোনো বিএসসির সাথে কথা বললো না, কোনো পঞ্চায়েত সমিতির সাথে কথা বললো না, কোনো এমএলএর সাথে কথা বললো না, কি বিরোধী দলের কি সদলের মহাকরণে বসলো ভোটার তালিকা নিয়ে। এবং গত বিধানসভা নির্বাচনে বিজেপি দলের হার বা জিতের মার্জিন তারা ধরে নিয়েছে এই 35,000 যে ব্রু এই আমাদের ভাই বোনেরা, যেহেতু এই সরকারের আমলে তারা পুনর্বাসন পেয়েছেন, সবাই আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দেবে, আরএসএস হয়ে যাবে। কাজেই যেখানে বিজেপির জয়ের মার্জিন কম, এখানে কয়েক হাজার ভোটার নতুন যুক্ত হলো। যেখানে বিজেপি 500, 700, 1000 ভোটে এই হেরেছে, সেখানে হাজার খানেক এই লোক ঢুকিয়ে দাও। এইভাবে আগামী বিধানসভা নির্বাচনে জয় হতে পারে। এটা যেন ওই পাশা খেলা, এটা অমানবিক, অবৈজ্ঞানিক, অনৈতিক, এটা নিষ্ঠুর পরিকল্পনা। কাজে লাগানো হলো ডিএমদের, এসডিএমদের, এবং নিশ্চয়ই আপনারা জানেন কোথায় প্রস্তাব পাঠানো হলো? সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লক এলাকাতে। ত্রিপুরার যে ট্রাইবেলরা, কেন ট্রাইবেল বলা হয়, কেন তফসিলি উপজাতি বলা হয়, শিডিউল ট্রাইব বলা হয়? কারণ আমাদের জীবন জীবিকা, মেলামেশার ক্ষমতা এখনো ঠিক সেরকম ভাবে অন্যের মতো হতে পারেনি। আমরা যে কোনো জায়গাতে একটা সেরকম সুষম, সেরকম একটা অনুকূল না হলে, শুধু বাড়ি ঘর টাকা পয়সা করে দিলেই এই অংশের মানুষ, যাদেরকে ইন্ডিজিনাস পিপল বলা হয়, তাদের পক্ষে থাকা কঠিন। বক্সনগর ব্লকে একটা রিয়াং পরিবারও নেই, অন্য ট্রাইবেল ঠিক আছে। তো কোন যুক্তিতে বক্সনগর ব্লকে সেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে? করে দিলেই কি, দালান বাড়ি বানিয়ে দিলেই কি থাকতে পারবে সেখানে? কারণ তার সমাজ, তার এই সাংস্কৃতিক পরিমণ্ডল সেখানে নেই। কৈলাস শহরের চা বাগানে, যেখানে শ্রমিকরা কাছে নেই, অনাহারে থাকছে, এদেরকে সরিয়ে সেই চা বাগানে তাদের পুনর্বাসন দেওয়ার চেষ্টা চণ্ডীপুর এই বিধানসভা কেন্দ্রে। এইভাবে সারা ত্রিপুরাজ্যে এটা যেন বাতাসের মতো বিলি করা। এই জন্যই বলছি যে এই বিজেপি সরকার, বিপ্লব দেবের সরকার, তার আরো বহু কাজের সাথে, যা ত্রিপুরা যে সংস্কৃতি, মানুষের চাহিদা, এ রাজ্যের ঐতিহ্য পরম্পরার সাথে মিলে না, এটাও শুধু ভোটে জেতার খেলা হিসাবে এত বড় একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এই ভালো সিদ্ধান্তটাকে শেষ করেছেন, শেষ পর্যন্ত এটা বুমেরাং হয়েছে কোথায়? খুব কাঞ্চনপুরের মানুষ, যারা 23 বছর সহ্য করলেন, এত তারাই আজকে এই জায়গাতে এই করলেন। যাই হোক, এই জায়গাতে আমাদের বক্তব্য হলো যে প্রথমত কাঞ্চনপুরে যে অংশের মানুষ, যে নামেই হোক যারা করছেন, আমরা তাদের কাছে আপিল করব, গণমুক্তির তরফ থেকে আমরা আপিল করছি যে আলোচনায় বসুন। এইভাবে রাস্তাঘাট, বাজার সব বন্ধ করে দিয়ে এটা সমাধান হয় না। আর সরকারের কাছে দাবি জানাবো, তাদের ভূমিকা সবচেয়ে বড়, প্রধান ভূমিকা নিতে হবে। এখানে বসে বসে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি কিছু বয়ান দিচ্ছেন। আরে আগরতলা বসে বয়ান দিয়ে কি হবে? আজকে 5 দিন হয়ে গেল,
এই সরকারের একজন মন্ত্রী, একজন দায়িত্বশীল বিধায়ক, কর্মকর্তা সেখানে গেলেন না। সম্পূর্ণ অমানবিক, অগণতান্ত্রিক। আসলে এই পরিস্থিতি ঘোটালা, এটাকে করে একটা গোলাটে করে আসলে তাদের প্রকৃত উদ্দেশ্য যে আমাদের এই 35,000 ভাই বোনেরা এরা ত্রিপুরাজ্যের মধ্যে সুন্দরভাবে স্থায়ীভাবে তারা বসবাস করতে পারুন, এই যে গত 1 বছর এই সিদ্ধান্ত গ্রহণ করার পর যে ঘটনাবলী এবং এই সরকারের যে চেষ্টা, এটা তো মোটেই তা প্রমাণ করে না। এটা সরকার অতি দ্রুততার সাথে বন্ধ হোক এবং কাঞ্চনপুরে মানুষকে আপিল করব শান্তি বজায় রাখে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেদিকে সতর্ক থেকে এর সমাধানের চেষ্টা হোক। সারা ত্রিপুরাজ্যের মানুষ, ৩৫ লক্ষ মানুষ এই উদ্যোগের পেছনে ছিল, থাকবে। সরকার তাদের এই শিয়াল বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা বা অপচেষ্টা এটা বন্ধ করুক। দ্বিতীয় ইস্যু হলো যে কাঞ্চনপুরের একই জায়গাতে, যদিও এর সাথে কোনো সম্পর্ক নেই, এটা ত্রিপুরাজ্যের সর্বোচ্চ যে পাহাড় চূড়া, যাকে বলা হয় বেথলিয়াম চিপ, অনেকে বলেন বেথলিয়াম শিপ, এটা ঠিক না, এটা মিজু শব্দ, বেথলিয়াম চিপ। এটাকে শিব বানিয়ে আবার কেউ কেউ অন্য ইতিহাস করতে চায়। এদিকে কনপুই, ফুলদুমসাই, যার সাথে মিজোরামের সীমানা, এটা অবিচ্ছেদ্যভাবে এটা ত্রিপুরাজ্যের অংশ। এগুলো এতে কোনো ডিসপুট কখনোই ছিল না। কিন্তু মিজোরামে এই MNF এর সরকার আবার গঠিত হওয়ার পর তারা ওদিকে আসামেও আর ত্রিপুরাজ্যের মধ্যেও তাদের একটা আধিপত্য বিস্তারের এবং ত্রিপুরার সাথে এরকম একটা গোলযোগ তৈরি করার একটা সূত্র তারা তৈরি করার চেষ্টা করছে। এবং এই আপনাদের পত্রপত্রিকাতে খবর বেরিয়েছে, এই বেথলাম চিপে গিয়ে সেখানে মিজো পুলিশ এসে তাবু গাড়া, এদের কিছু স্থাপনা তৈরি করা। শুধু তা নয়, তারা লাগোয়া যে মিজোরামের যে সেখানকার গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ, তাদের সেই ভিলেজ রেজিস্টারে আমাদের এই ত্রিপুরার ফুলদুমসাই যে এডিসি ভিলেজ, সেই ভিলেজের কিছু লোককে তারা তাদের এই রেজিস্টারে নাম তুলেছে, কাউকে কাউকে রেশন কার্ড দিয়েছে, কাউকে কাউকে তাদের ভোটার তালিকাতেও নাম তুলেছে। আমি কদিন আগে গেছিলাম কাঞ্চনপুরে, সেখানকার লোকদের রিপোর্ট। এটা সম্পূর্ণভাবে অন্যায়। আর সেই জায়গায় দেখা গেছে আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে শুরুতে যখন মানে এরা এসব করে, এগুলি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া দরকার ছিল। ঠিক অন্যান্য এরকম ঘটনার মতো ত্রিপুরা সরকারের তরফ থেকে কোনো হেলদুল নেই। সেখানকার জনগণের তরফ থেকে, মিডিয়ার তরফ থেকে যখন একটা হইচই শুরু হলো, এখন নাকি সেখানে একটা TSR এর পোস্ট দিয়েছে, কিছু ব্যবস্থা নিয়েছে। আমাদের বক্তব্য হলো পরিষ্কার যে এই বেথলিয়াম চিপ, কনপুই, ফুলদুমসাই এটা অবিচ্ছেদ্যভাবে ত্রিপুরাজ্যের অংশ। মিজোরামের এই আধিপত্যবাদ কিছুতেই মানা চলবে না। ত্রিপুরা সরকারকে অবিলম্বে, আমি সেই জায়গায় বলছি না যে না মিজোরাম পুলিশ, ত্রিপুরা পুলিশ সেখানে দুই রাষ্ট্রের মতো, শত্রু দেশের মতো লড়াই করুক না। এবং গণমুক্তি পরিষদের তরফ থেকে এই আপিলও করছি, এই ক্ষেত্রে ভারত সরকার ইমিডিয়েটলি, যদি আপোষে আলোচনাতে যদি মীমাংসা না হয়, কোন রকমের রক্তপাত বা অপ্রীতিকর ঘটনা না হোক, এর সমাধান যাতে মিজোরাম আগামী দিন যাতে এরকম কোনো ঘটনা করতে সাহস না পায়, এই ব্যবস্থা গ্রহণ করা হবে।
তৃতীয় যে ইস্যুটা আমি এখানে তুলতে সেটা হলো 10,323। যদিও সংখ্যাটা এখন এত না, কিন্তু এই নামটা এখন সবার কাছে পরিচিত, এবং শুধু সবার কাছে পরিচিত না, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা তার সমাধান হোক, এবং মিডিয়ার কাছ থেকেও কি প্রিন্ট কি এই ইয়েতে কি বলে ইলেকট্রনিক, আপনারা এ নিয়ে বহু খবর করছেন। এবং গতকালও এই 10,323-এর একজন শিক্ষক যারা এই ভাগ্য বিলম্বিত হয়েছেন, একজন মারা গেছেন। গত 1.5 মাস আগে 10,323-এর 4টা সংগঠন, জাস্টিস ফর 10,323 অফ টিচার্স, আমরা 10,323, তারপরে অ্যাডহক 10,323 এবং এটিভিটি, তারা ঘোষণা না করলেও এটিভিটিরও বহু সমর্থক যারা এটিভিটির সাথে ছিলেন, তারা গিয়ে তারা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে মেমোরেন্ডাম দেবেন। মুখ্যমন্ত্রী ছিলেন না রাজ্যে, মহাকারণে উপমুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ছিলেন সেদিন। শান্তিপূর্ণভাবে তারা যাবেন। আগরতলা শহরে শাসক দলের বহু মিছিল, বহু কীর্তন, বহু নাচ গান, বহুত কিছু হয়। আর তারা জেনুইন, যাদের কাজ গেছে, জীবন একটা প্রচন্ড একটা অনিশ্চয়তার মধ্যে গেছে, সেখানে এই বিজেপি সরকারের পুলিশ লাঠিপেটা করলো, মহিলাদেরকেও ছাড় দিল না, জল কামান দিয়ে আক্রমণ করলো। শেষ পর্যন্ত তাদের সম্মিলিত অকুতোভয় এবং রক্তাক্ত হয়েও তারা মহাকরণ দরজা দিকে পৌঁছলেন। শিক্ষক তারা, সুশৃঙ্খল বাহিনী, কোনো রকম সেরকম পুলিশের সাথে এসব করতে চাননি। যাই হোক, প্রায় 3-4 ঘন্টা দস্তাদস্তি করার পর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী হয়তো বা একটু সদয় হয়েছে, কিন্তু উপমুখ্যমন্ত্রী জিষ্ণু কুমার দেববর্মা মহাকরণের থেকেও খবরও নিলেন না। উচিত তো ওনাকেই খবর নেওয়া ছিল সেদিন, যেহেতু মুখ্যমন্ত্রী নেই। তারা রতনলাল নাথের কাছে গেলেন, শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী 2 ঘন্টা 2.5 ঘন্টা কি বুঝালেন। যাই হোক, শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী বললেন 1 সপ্তাহের মধ্যে তিনি মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফেরত আসলে কথা বলিয়ে দেবেন, এবং এই সরকার তারা একদম সংবিধান মেনে মানবিকভাবে তাদের সমস্যা সমাধানের জন্য বদ্ধপরিকর। কাজে মুখ্যমন্ত্রী আসলেই সব হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আসলেন, দিল্লি থেকে ফিরলেন, এবং সম্ভবত নভেম্বরের 2 তারিখ, না অক্টোবরের 2 তারিখ, সেখানে মহাকরণে তাদের 6 জন প্রতিনিধিকে ডাকলেন, এবং মুখ্যমন্ত্রী আবার বললেন যে 2 মাসের ভিতরেই তিনি সমাধান করবেন। এবং মুখ্যমন্ত্রী, জানলাম আপনাদের সংবাদপত্রের দৌলতে যারা প্রতিনিধি গিয়েছিলেন তাদের বক্তব্য থেকে আপনারা কোট করেছেন যে এদের জন্য বিকল্প পদ তৈরি করা যায়। বামফ্রন্ট সরকার যে 13,000 পোস্ট ক্রিয়েট করেছিল, এটা আবার রিভ্যালিডেট করে সেখানে দেওয়া যায়, এটা নাকি মুখ্যমন্ত্রী কেউ বুঝাননি, তিনি জানতেন না এগুলো। এগুলি শুনলাম আমরা। এখন মুখ্যমন্ত্রীর দেওয়া সেই 2 মাসও পার হয়ে গেল, এদিকে প্রতিদিন 1-2 করে জ্বরে যাচ্ছে। আমরা গণমুক্তি পরিষদ কেন কথাটা বলছি বারবার, কারণ আমাদের পরিবারের লোক তারাও, আপনাদের পরিবারের লোক যেমন আমাদের পরিবারের বহু 10,323 লোক আছে। আমরা চাই 2 মাস পেরিয়েছে, সরকার তার প্রতিশ্রুতি পালন করুক। বিশেষ করে মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছেন 2 মাসের মধ্যে ব্যবস্থা আমি করব, এবং তিনি বলে থাকেন আমি যা বলি তা করি, এবং তিনি বলে থাকেন আমার হাডান আছে, তিনি হাডান দেখান। চতুর্থ যে বিষয়টা বলতে চাই, এটাও গুরুত্বপূর্ণ, এডিসির ইলেকশন। আপনারা জানেন মে 17 তারিখে
এডিসির মেয়াদ শেষ হয়েছে। হ্যাঁ, তখন লকডাউন পিরিয়ড, নির্বাচন করা সত্যি অসুবিধা ছিল। তো নির্বাচন হলো না, রাজ্যপালের শাসন এখানে বর্তালো, 6 মাসের জন্য এক্সটেন্ড করলো। 6 মাস শেষ হয়ে গেছে। যদিও ত্রিপুরার যে কোভিড আছে, কোভিডে আমি ব্যক্তিগতভাবে এবং আপনাদেরও অনেকে আক্রান্ত, অনেক লোকে আক্রান্ত। ত্রিপুরার যে বহু লোক ইতিমধ্যে মারা গেছে, এখনো আক্রান্ত হচ্ছে। কিন্তু সরকারের বক্তব্য হলো সব ঠিক হ্যাঁ, সরকার স্বীকার করেন না এগুলো। কিন্তু এডিসি নির্বাচনের বেলায় না, সব বেঠিক। অথচ আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার রাজ্য বিহারে ভোট হয়ে গেল, তাদের দলেরই সরকার। রেজাল্টটা হলো, যদিও এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন, আজকে আলোচনার বিষয় না। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে এই 6 মাস পেরিয়ে গেল, আসামের বোরো টেরিটোরিয়াল কাউন্সিল, সেখানেও বিজেপির সরকার, আগামী 7ই ডিসেম্বর সেখানে ভোট হবে। কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে প্রায় একই দিনে ওইখানে যখন ভোট ঘোষণা, এখানে হলো আবার তার 6 মাসের মেয়াদ। এটা তো চরমভাবে সংবিধান লঙ্ঘন, চরমভাবে এডিসি এলাকার জনগণের সাংবিধানিক অধিকারকে পদদলিত করা। কারণ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে শাসন চলতে পারে না। এটাও বিজেপি পার্টি, বিজেপি সরকারের, যে এই দেশের ট্রাইবেলদের প্রতি, আদিবাসীদের প্রতি তাদের যে কি দৃষ্টিভঙ্গি, এই ত্রিপুরার এডিসির ভোট না করা, এডিসির এম্পাওয়ারমেন্টের বিল কেন্দ্রে পাস না করা, এটা তার লক্ষ্য। কাজে আমরা গণমুক্তি পরিষদ তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে আর কাল বিলম্ব না করে এডিসি এলাকার মানুষের এই সাংবিধানিক অধিকার খর্ব না করে ভোটের ব্যবস্থা করা হোক। মুখ্যমন্ত্রী বলছেন আগামী 35 বছরে তার সামনে দাঁড়াবার কেউ নেই। ঠিক আছে, ভোট করে এডিসি নিয়ে নিন। কেন ভোট করছেন না আপনি? কেন হারান নেই আপনার? হারান দেখান এখানে। তার সাথে বলছি, এর সাথে আনুষঙ্গিক, আমাদের যখন এডিসি প্রশাসন ছিল, যার মুখ্য এই কার্যনির্বাহী সদস্য ছিলেন আমাদের সাধারণ সম্পাদক, তারা বহু খেটে খুঁটে এডিসি এলাকার মধ্যেও, যেমন কাঞ্চনপুর, গন্ডাছড়া, এদিকে ছলেংটা, ছাউমনু, করবুক, পদ্মবিল, এইসব জায়গাতে এখন বর্ধিষ্ণু জনপদ। আমাদের রাজ্যের ট্রাইবেল অংশের মানুষ তারাও চায় আমাদের জনপদগুলোতেও নগর পঞ্চায়েত হোক, টাউন কমিটি হোক, মিউনিসিপ্যালিটি হোক, তার জন্য সংবিধান সংশোধন করুক কেন্দ্রীয় সরকার, রাজ্যের সরকার। আগে বামপন্থী ফ্রন্ট সরকার বহু চেষ্টা করেছে, এরা কানে তুলেনি, এখনো তুলছে না। শেষ পর্যন্ত বামপন্থী ফ্রন্ট পরিচালিত এডিসি 6 শিডিউলের মধ্যে থেকেই সীমাবদ্ধ, ঠিক আছে, তারা টাউন কমিটি বিল পাস করে সর্বসম্মতভাবে পাঠিয়েছেন। আমরা কি দেখলাম? হ্যাঁ, সংবিধান ব্যবস্থা কি আমাদের রাজ্যে? এডিসি যদি কোনো বিল পাস করে, এটা রাজ্য সরকার হলো পোস্ট অফিস। এখানে যদি আইনগত, সাংবিধানিকগত যদি টুকটাক ভুল থাকে, তারা আবার পাঠাবেন বা পরামর্শ দেবেন। রাজ্যপাল অনুমোদন দিলে পর তারপর আবার ব্যাক যাবে এডিসির কাছে, সেখানে বিধি তৈরি হবে, যাকে বলা হয় রুলস, এরপরে কার্যকরী হবে। আমরা দেখলাম
এই বিজেপি দল এবং তার শরিক আইপিএফটি কত নির্লজ্জ, কত বেহায়া। আইন তৈরি করলো এডিসি, বামফ্রন্ট। তোমরা হলে পুষ্টাবিশ, তোমার এখান থেকে যাবে রাজ্যপালের কাছে। এরা নাকি বিল পাস করেছে এটা নিয়ে শহরে। এই যে তাদের ত্রিপুরা লেন যে নিয়ে যে প্রতিশ্রুতি খেলাপ নিয়ে যে মানুষ ক্ষুব্ধ, গত 2.5 বছরে চাকরি নেই, বাকরি নেই, গ্রামে গঞ্জে কাছে নেই, এটা নিয়ে ক্ষুব্ধ। এটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আইপিএফটি ওই মানে উল্লঙ্ঘ নৃত্য তারা করছেন। কাজে এই জায়গায় বলবো, এসব না করে এই বিল তো তোমাদের পাস করতেই হবে। তোমরা আনসারেবল, এখন তোমরা আনসার দাও, কেন সংবিধানের 121তম বিল পাস হচ্ছে না, 125তম, তার জবাব দাও। কাজে এইভাবে এডিসি টাউন কমিটি তৈরি করেছে বলে এই আইপিএফটি এরা ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকার মানুষকে মানে বোকা বানানোর চেষ্টা করছে, যা অত্যন্ত নক্কারজনক, লজ্জাজনক। আরেকটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই যে রাজ্য সরকার অখিল শুক্লা অবসর যাওয়ার পর দেখলাম গত পরশুদিন বিএস যাদবকে ডিজির পদে বসিয়েছেন, প্রায় 9 মাস বাদে। তো 9 মাস বাদে তুমি করতে পারলে, 9 মাস আগে করতে পারলে না কেন? দেখেছে তাদের মানে কি বলে, বিজেপির কথায় উঠে বসে, এবং বিভিন্ন ক্ষেত্রে এরকম কয়েকজন দেখিয়েছেন, এরকম মেরুদণ্ডহীন কাউকে ডিজির পদে বসিয়ে তাদের মনোবাঞ্ছা পূরণ করা যায় কিনা, কিন্তু পারল না। ঢেউ ওটা 9 মাস পরে হলেও বিএস যাদবকে ডিজি পদে বসিয়েছে। আমরা গণমুক্তি পরিষদ আমরা ধন্যবাদ জানাই। আমি শুধু তার জন্য বলছি না, আমার বলার প্রসঙ্গ আরেকটা। আমি দেখলাম আপনাদের এই মাধ্যমে বিএস যাদব গতকাল পুলিশ আধিকারিকদের একটা অনুষ্ঠানে বলেছেন যে পুলিশ অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করুন। তো বিএস যাদবের এ বক্তব্যে প্রমাণ হলো ত্রিপুরা রাজ্যের পুলিশ অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না, দলদাস হয়ে থাকতে হচ্ছে। আমরা বিএস যাদবকে ধন্যবাদ জানাই, এবং তিনি এখন হেড অফ দ্য ত্রিপুরা পুলিশ ফোর্স। তিনি হতে পারেন, সরকার হতে পারেন, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি সংবিধানিক দেশে চলবেন। ডিজি এটা একটা সাংবিধানিক পোস্ট, তিনি একটা ইনস্টিটিউশন। সেই ইনস্টিটিউশনের মর্যাদা রেখে বিএস যাদব এই ত্রিপুরা রাজ্যের মধ্যে গত 32-33 মাস যে আইন শৃঙ্খলাহীনতা, আইনের শাসন যে শূন্যের কোঠায়, এটাকে ফেরানোর জন্য দায়িত্ব গ্রহণ করুক। আমরা গণমুক্তি পরিষদ, ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই আমরা তার পক্ষে দাঁড়াবো, তার পক্ষে থাকবো। কোনো বাড়তি সাথে ওই যে রাজ্যে এখন শিশু থেকে হ্যাঁ, এটাই সবটা মিলিয়েই আজকে ত্রিপুরা রাজ্য একটা এই মানে স্টেট অফ দ্য র্যাপিস্ট হয়ে গেছে। পত্রিকা খুললেই এখানে মহিলা 7 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ অব্দি পার পাচ্ছেন না। নিশ্চয়ই বিএস যাদবের বক্তব্যে তাদের রিফ্লেকশন হচ্ছে। তিনি কঠোর হস্তে করুন এবং এই ইনস্টিটিউশনটাকে সত্যি সত্যি ইনস্টিটিউশন পরিণত করুন, এটাই আমাদের আপিল থাকবে। এই কটা কথা আমি বললাম, বাকি বিষয়গুলো আমাদের সাধারণ সম্পাদক বলবেন। আর আপনাদের বক্তব্য থাকলে ওনার বলার পর একটু এই জিজ্ঞেস করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রেসিডেন্ট পলিটিক্যাল বিষয়গুলো বলেছেন। আজকে আমাদের একদিনে যে সবাই, এই যে ডিস্টেন্স মেনটেন করে, 2 গজ দূরত্ব বজায় রেখে, 1 মিটার ডিস্টেন্স মেনটেন করে সবাই মিলে
যে পরিস্থিতিতে মিটিং করার কথা সেরকমভাবে মিটিং যেটা হয়েছে, এই মিটিংয়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মহকুমার থেকে যারা কথাবার্তা বলেছেন তারই সারাংশ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত করছি। আসলে আমরা লক্ষ্য করলাম এই সরকার আসার পরেই কাজ খাতে যে আকাল চলছিল এটা এখনো কন্টিনিউ আছে, বরং আরও বাড়ছে। যেটা লক্ষ্য করা গেছে যে আসলে এই সময় কাজ যে প্রচণ্ড আকাল থাকাতে মানুষের অধিকাংশ মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছে। বিভিন্ন আগে তো বন্ধন থেকে, এলএনটি থেকে বা বিভিন্ন এই যে মাইক্রো ফিন্যান্স থেকে তারা লোন টোন নিতে পারতেন। এখন তাদেরও ব্যবসা প্রায় বলা যেতে পারে মন্দার পথে চলছে, ফলে এই লোন পাওয়ার ক্ষেত্রেও যথাযথ পাওয়া যাচ্ছে না। এখন গ্রামীণ যে কিছু কিছু মহাজন আছেন, মহাজনের কাছে দাদন, আপনার রেশন কার্ড বন্ধক, এমনকি রাবার সিটের অগ্রিম টাকা নিয়ে সেখানে পরিবার পরিচালনা করতে হচ্ছে। এবং অর্থনৈতিক ক্রাইসিস এটা আপনারা বাজারে একটু ঘুরলেই বুঝতে পারবেন কী ধরনের ক্রাইসিস চলছে। একদিকে অর্থনৈতিক ক্রাইসিস যেমন চলছে, অপরদিকে লাগামহীনভাবে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এই রাজ্যে একটা সরকার আছে বলে মনে হয় না। বাজারে গেলে পরে কে দেখভাল করবে? এবং প্রতিটা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আর যারা প্রকৃত জিনিসপত্র উৎপাদন করছেন, সেই শাক সবজি হোক, তারা প্রকৃত দাম পাচ্ছে না। মাঝখানে কিছু ফরিয়ার ওরা এই দাম সেখানে নিচ্ছে, ফলে মানুষের জীবন দুর্বিষহ একটা অবস্থার মধ্যে চলছে। জুনিয়া এলাকা খানিকটা এই সময়ের মধ্যে জমদান কিছুটা আসাতে চালের যে সমস্যা এটা খানিকটা কম হলেও কিন্তু সাধারণ যে গরিব বংশের মানুষ, তাদের কাজ এবং খাদ্য উভয়েরই সংকট চলছে। এবং সামান্য যা রাগার কাজ হয়েছিল এটারও ঠিকমতো পেমেন্ট পাচ্ছেন না। এবং যারা প্রকৃত কাজ করছেন তাদের পেমেন্ট হচ্ছে 209 টাকার জায়গায় 150 টাকা, 100 টাকা। যারা কাজ করছে না তাদের পেমেন্ট 209 টাকাই হচ্ছে। যারা প্রকৃত কাজ করছেন তাদের কাজের ম্যান্ডিস হচ্ছে 30 দিন, 32 দিন, 33 দিন। আর যারা কাজ করছেন না তাদের হয়ে যাচ্ছে 100 থেকে 150 দিন। এই পর্যন্ত প্রায় 18,000-এর মতো পরিবার 100 থেকে 150 দিনের মধ্যে কাজ পেয়েছে। কারা তারা? যারা কাজ করে না, বাইক চড়ে কাজের ক্ষেত্রে যায়, বাইক বাহিনীর লোক, তারাই এই টাকাগুলো হাফিস করছে। এবং ফলে প্রকৃত যারা কাজ করছেন তারা সেরকমভাবে টাকাও পাচ্ছে না সময় মতো। যা পাচ্ছে তাও 100 টাকা, 150 টাকা, 160 টাকার উপর সেখানে পেমেন্ট হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এরকম অবস্থা চলছে। দ্বিতীয়ত যেটা ফুটে এসছে আলোচনায়, আসলে গ্রামীণ যে পরিকাঠামো বলতে যেটা আমরা সাধারণভাবে দেখি বা জানি, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, এগুলোতে একেবারেই মুখ থুবড়ে পড়েছে। রাস্তাঘাট, এই যে আমি কিছুদিন আগে রস্যাবাড়ি গেলাম, ভয়ঙ্কর অবস্থা। এবং প্রতিটা রাস্তাই বলা যেতে পারে, এখন বলা যেতে পারে 90 থেকে 95 রাস্তা, গ্রামীণ রাস্তা, এগুলি একেবারে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। আসলে 3 বছর 4 বছর ধরে এগুলির কোনো ধরনের সারাই বাইরের কাজ হচ্ছে না, ফলে এই অবস্থা চলছে। আপনারা দেখছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে কীরকম রাস্তা, সেখানে অবস্থাটা কি আপনারা দেখছেন।
পানীয় জল এমন কোনো দিন বাদ নাই যে দিনে রাস্তা রোকো হচ্ছে না পানীয় জলের জন্য। পানীয় জলটা মানে কি? পানীয় জলের DWS এর আপনার পাইপলাইন ফুটো হয়ে গেছে, সেখানে কোনো মানে যন্ত্রাংশ বিকল হয়ে আছে, এগুলি সারাই করবার মতো পর্যন্ত লোক নেই। এই যে আপনার সামনো 5 মাইলে 6 মাস ধরে সেখানে একটা ডিপ টিউবওয়েল পাম্প থাকাকালীন সেখানে ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল। এই ডিপ টিউবওয়েলে আপনার মোটর নষ্ট হয়ে গেছে, এই মোটর সারাই করবার লোক নেই। এইরকমভাবে প্রায় মানে কি বলবো, এটা একটা মানে এক অস্বাভাবিক পরিস্থিতি সেখানে পানীয় জলে। অভিভাবকহীন অবস্থা। এখন সামনে শুকা মৌসুম আসছে, আমাদের যে দাবি থাকবে এই আরও খারাপ অবস্থার মধ্যে যাবে। নতুন করে উৎস তো তৈরি হচ্ছে, তো হচ্ছেই না, যেগুলো আছে এগুলি যাতে ঠিকঠাকভাবে সারাই বাড়ির ব্যবস্থা যাতে করে, এগুলো করা হচ্ছে না। বিদ্যুৎ একই অবস্থা, বিদ্যুৎ তো আমাদের এখানে সারপ্লাস বিদ্যুৎ আমরা বাংলাদেশে বিক্রি করছে, নর্থ ইস্টে কোনো কোনো রাজ্যে পাঠানো হচ্ছে। রাজ্যে বিদ্যুৎ স্বাভাবিক থাকার কথা, কিন্তু বিদ্যুৎ চলে গেলে পরে, একবার চলে গেলে পরে বিদ্যুৎ আর আসছে না 2 দিন 3 দিন, এমনকি শহরে পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা এরকম অবস্থা চলছে। এবং এটা যেমন অনিয়মিত, ঠিক তেমনি বিদ্যুৎ বিল কবে যে কোন সময় এই বিস্ফোরণ ঘটে, আসলে আজকে আলোচনা শুনে এটা খুবই উদ্বেগজনক অবস্থা লক্ষ্য করছি। অস্বাভাবিকভাবে বিল মানে যেখানে মানে আজকের থেকে 1 বছর আগেও 200 টাকা 300 টাকা বিল হতো, এখানে 10,000 টাকা 15,000 টাকা 35,000 টাকা এমনকি 1 লক্ষ টাকা পর্যন্ত বিল কোথাও কোথাও আসছে। কেন এরকমভাবে বিল হচ্ছে, যেটা জানা গেছে সরকার নাকি তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যা বিল আছে তার চাইতে বেশি বিল জমা যারা দিবেন তাদের চাকরি সেখানে মানে নিশ্চয়তা থাকবে, সেখানে তাদের পোস্টিং হবে। আর প্রদেশ এবং উড়িষ্যা মালিকদের হাতে তুলে দিয়েছে, বাকিটাও তুলে দেবে। কাজেই এখন তাদেরকে সেখানে জোর খাটানো হচ্ছে, জোর করে হলেও যাতে আপনার এই যে বিদ্যুতের যে বিল এটা যাতে পরিশোধ করা হয়, এটা যাতে মানে যা আছে স্বাভাবিক যদি বিল আছে সেটা বিল দিতে অসুবিধা নেই, কিন্তু অস্বাভাবিক বিল সেখানে যদি এগুলি করা হয় তাহলে স্বাভাবিক কারণেই এগুলি তো মেনে নেওয়া যায় না, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, এটা যাতে সরকার নজর দেয়। আর এখন বড় চাষ সামনে আসছে, সবজি টবজি এগুলি তো হবে, এমনিতেই বৃষ্টির জন্য ধীরে ধীরে হয়েছে, যা ছিল এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সার বীজ এগুলোর কোনো ব্যবস্থা থাকছে না। এখন যা সামান্য সার আসছে কোনো কোনো জায়গায়, এও মণ্ডলের স্লিপ ছাড়া এলাকার মাতব্বর, যেখানে মণ্ডল নেই সেখানে আইপিএফটির মাতব্বর ছাড়া, মাতব্বর স্লিপ ছাড়া সেখানে দেওয়া হচ্ছে না। এটা কেন হবে? কৃষক তার প্রয়োজনে সে সার কিনবে, বীজ কিনবে, এখানে মণ্ডলে কি আছে, যদি দিতে হয় নির্বাচিত পঞ্চায়েত আছে, এডিসি এলাকায় ভিলেজ কমিটি আছে, 30 স্তর পঞ্চায়েত আছে, জনপ্রতিনিধিরা আছেন, তারা দিবেন। তাদের বেটি রেখে মণ্ডলে তারা কে? মণ্ডলে তারা কে? কোন হরিদাস তারা? তাদের স্লিপে আমার সার আনতে হবে, এই রকম একটা অব্যবস্থা চলছে। এটা অচিরেই এটা মানে এই ধরনের ব্যবস্থাপনা পরিহার করা দরকার, এটা কোনোভাবেই ঠিক না। আর এখন তো দেখছি এগুলি এই যে ফসল বীমা যোজনা যেগুলি হয়েছে, সরকার টাকা দিয়েছে বেনিফিশিয়ারির কাছ থেকে 10 টাকা না কত টাকা করে নিয়েছে, কিন্তু এখন
এই যে গত কিছুদিন আগেও বৃষ্টি টিষ্টি যেগুলো ফসল নষ্ট হয়েছে, তারা আপনার এগ্রি সাব ডিভিশনে যাচ্ছে, কোথাও যেখানে যেখানে এই আধিকারিকরা আসে সেখানে যাচ্ছে, এই ইন্স্যুরেন্স কোম্পানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাকার কীভাবে সরকারের সাথে কি পড়াতে, অথচ সরকার তাদের টাকা দিয়েছে, কিন্তু এখন টাকা পাওয়ার ক্ষেত্রে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তো এক ধরনের প্রতারণা চলছে কৃষকদের সাথে, এটা বন্ধ হওয়া দরকার এবং এই ইন্স্যুরেন্স কোম্পানি খুঁজে বের টের করে তাদের ক্ষতিপূরণ অবশ্যই দেওয়ার দিকে নজর দেওয়া দরকার। এটা সকলেই জানেন, এই যে সামাজিক ভাতা, এটারও খুব খারাপ অবস্থা চলছে। 49,272 জনের সামাজিক ভাতা বন্ধ করা হয়েছে ইতিমধ্যে। এখন আমাদের কথা হলো, কেন কিসের জন্য বন্ধ করে দেওয়া হলো? আর বন্ধ যদি করতে হয় তাহলে পরে তাদের নোটিশ দেয়, কেন বন্ধ করা হোক তাদের জানানো হোক। কোনো রকম যোগ জিজ্ঞেস নাই, খুশি মতোভাবে এই মণ্ডলের রিপোর্টের ভিত্তিতে, ওই মাতব্বরদের রিপোর্টের ভিত্তিতে এটা বন্ধ করে দেওয়া, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি বন্ধ করতে হয়, গ্রাম সংসদ আছে, গ্রাম সংসদে আলাপ আলোচনা করে যদি গ্রামের মানুষ বলে যে না, তার এটা বন্ধ করা দরকার, নির্বাচিত সেখানে পঞ্চায়েত আছে বা বিভিন্ন নির্বাচিত সংস্থাগুলো আছে, তাদের মতামত নিয়ে যদি বন্ধ করতে হয়, নিশ্চয়ই সেখানে আলাপ আলোচনা করে যদি বেআইনিভাবে কোথাও যদি থেকেও থাকে তাহলে এগুলি দেখা যেতে পারে। কিন্তু মণ্ডলের রিপোর্টের ভিত্তিতে, মাতব্বরদের রিপোর্টের ভিত্তিতে এগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আবার শোনা যাচ্ছে ফর্ম বিলি করছে মণ্ডলের তারা, এডিসি এলাকায় কোথাও কোথাও আইপিএফটির মাতব্বররা ফর্ম বিলি করছে। তারা কে? তাদের কে অধিকার দিয়েছে এই ফর্ম বিলি করার? যদি ফর্ম বিলি করতে হয়, নির্বাচিত সেখানে কাঠামো আছে, এই কাঠামো থেকে হতে পারে। পঞ্চায়েত সচিবরা আছেন, আইসিডে যদি হয় আইসিডে তারা বিলি করতে পারেন, বা সরকারি কোনো প্রতিষ্ঠান, সিডিপি হতে পারে, কোনো প্রতিষ্ঠান থেকে এটা বিলি হতে পারে। কিন্তু তা না করে দল বেঁধে বেঁধে ঘরে ঘরে যাচ্ছে, ফর্ম নিয়ে যাচ্ছে। আপনার বাড়িতে ভাতা পাওয়ার মতো যোগ্য লোক আছে কি না? তাদের হাতে তো ফর্ম সরকারি এরকমভাবে যেতে পারে না। কাজেই সম্পূর্ণভাবে মানে বেআইনি কাজ করা হচ্ছে, এগুলি মেনে নেওয়া যায় না। কাজে আমরা চাইব এটা গ্রাম সংসদের মাধ্যমে এগুলি যথাযথভাবে যারা পেতে পারেন, তারা যাতে যোগ্য যারা আছেন তারাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে পেতে পারেন সেই ব্যবস্থা করা হোক এবং স্বচ্ছতার সহিত করা হোক। এখানে দলবাজি করার জন্য এই মণ্ডলে তারা ফর্ম ফিল করবে, তারা বাড়ি বাড়ি যাবে, এটা কোনোভাবেই এটা আইনসম্মত নয়, সম্পূর্ণভাবে এটা বেআইনি কাজ। কাজেই আমরা দাবি জানাবো এটা যাতে স্বচ্ছতার সহিত যাতে হয়। এছাড়া বিশেষ করে এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 18,000 নাকি 3 বছরের চাকরির ব্যবস্থা করেছে। এটা নাকি ঐতিহাসিক ঘটনা, কেউ কোনোদিন এটা করতে পারে না। আমাদের দাবি হলো 18,000 কারা কারা চাকরি পেয়েছে তার তালিকা প্রকাশ করা হোক। কোন দপ্তরে কে চাকরি পেয়েছে কথা বললেই তো হবে না। ইন্টারভিউ হয়েছে কিনা, কবে ইন্টারভিউ হয়েছে, মেরিটের ভিত্তিতে চাকরি নেওয়ার নীতি ঘোষণা করেছে সরকার। কিসের ভিত্তিতে এই 18,000 মানুষের যুবকদের চাকরি হলো তার তালিকা প্রকাশ করা হোক। এগুলি বিশদে জানাক রাজ্যবাসীকে। এগুলি হলে মানুষকে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই। বরঞ্চ এখন যুবকদের মধ্যে হাহাকার চলছে, একটা অনিশ্চয়তা ভবিষ্যতের দিকে যাচ্ছে বলেই মনে হয়। কারণ কোনো ইন্টারভিউ নাই,
কোনো চাকরির কথা সেখানে নাই। এলপিডাব্লিউ প্রচুর মানে কি ট্রেনিং দিয়ে বসে আছে, তাদের কোনো ধরনের চাকরির মানে মানে ইন্টারভিউ কোনো ব্যবস্থা হচ্ছে না। ডাক্তার পাস করে আছে 2 বছর 2টা বেশ ডাক্তারি পাস করে বসে আছে, আবার হলে পরে 3টা বেশ হবে, তাদের কোনো কাজ হচ্ছে না। বিদ্যুৎ দপ্তরে আপনার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে পিডব্লিউডি ডিপার্টমেন্ট প্রচুর শূন্য পদ পড়ে আছে। এই সময়ের মধ্যে